আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ময়মনসিংহ বোর্ড ২০২৪-এর এমসিকিউ প্রশ্নের সমাধান। তো আমি প্রথমে ১ নম্বর প্রশ্নের সমাধানটা করে দেখেন কি আছে প্রশ্নে। আ প্রশ্ন দেওয়া হলো cos θ ইনটু √ওভার sec স্কয়ার θ - 1। এটা সমাধান করে দেখেন কত আসে। এই cos θ রয়ে গেল এখানে cos θ আর √ওভার sec স্কয়ার θ - 1 কি লেখা যায় এখান থেকে tan স্কয়ার θ রুট sec স্কয়ার θ - 1 সমান কি tan স্কয়ার θ। তো একটু খেয়াল করে দেখেন এখান থেকে রুট আর স্কয়ার কাটাগুলো থাকে কি থাকে শুধু tan θ, শুধু tan θ cos θ ইনটু tan θ। তো এরপর আমরা কি বলতে পারি এখান থেকে cos θ আর cos θ ইনটু tan θ কি লেখা যায় sin বাই cos, sin θ ডিভাইড cos θ। তো এই cos θ বাদ থাকে কি তাহলে শুধু sin θ, sin θ। তো উত্তর হবে কি আমাদের এখানে দেখেন কোথায় আছে এই যে sin θ, তাহলে উত্তর হবে এই যে ক sin θ। এরপরে 2 নম্বর দেখেন কত আসছে 2 sin θ সমান সমান 1 হলো cot θ এর মান কত। তো এখানে আমরা কি বলতে পারি এই টুকু যদি আমরা ওই পাশে নিয়ে যাই তো কত হবে sin θ সমান সমান হবে কত 1/2 বা দেখেন sin কত ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো কি বলতে পারি থিটা গুলো কত আসবে তাহলে 30 ডিগ্রি। থিটা 30 ডিগ্রি যদি হয় তো cot 30 ডিগ্রি মান কত। সুতরাং cot 30 ডিগ্রি ইকুয়াল টু কত দেখেন cot 30 ডিগ্রি হচ্ছে কি tan 30 ডিগ্রি মানে বিপরীত। তো কি বলতে পারি কত আসে এখানে √3। cot 30 ডিগ্রি মানে হচ্ছে √3। এখানে কোথায় আছে √3 গহ নাম্বারে এই অ্যানসার গহ। এর পরের প্রশ্ন দেখেন আমাদের কি আসছে যে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে কি দেখেন এবি সমান্তরাল সিডি কোণ এপিকিউ, কোণ এপি এই কিউ দেওয়া আছে 60 ডিগ্রি। আর এই যে পি থেকে এস এর দৈর্ঘ্য আছে √3 আর এই যে পি থেকে আর এর দৈর্ঘ্য দেওয়া আছে √6। তো কিউ এস এর দৈর্ঘ্য চাওয়া হয়েছে, কার দৈর্ঘ্য চাওয়া হয়েছে এই কিউ এস এর দৈর্ঘ্য চাওয়া হয়েছে। তো খেয়াল করে দেখেন এই কোণটা যদি 60 ডিগ্রি হতো অবশ্যই এই কোণটা কত হবে এখান থেকে 30 ডিগ্রি। তো একটু খেয়াল করে দেখেন এখান থেকে এই যে পিএস এর দৈর্ঘ্য কত আছে √3। তো আমরা একটা কোণ জানি একটা বাহু জানি, তাহলে এই কোণের বিপরীতে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব, এই বাহুটা হচ্ছে লম্ব। তাহলে দেখেন তো আমাদের আমাদের লম্ব বের করতে হবে আর ভূমি দেওয়া আছে কোণ, কোণ এটাতে কিন্তু কোণ অনুপাত ত্রিকোণমিতি tan θ। tan θ সূত্র কি টেরা লম্বা ভূত, লম্ব ভাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হলো কিউএস আর ভূমি হলো কি পিএস বা tan θ। থিটা আমার কত এখানে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান কিউএস ডিভাইড পিএস। পিএস কত আছে দেখেন √3। tan 30 ডিগ্রি মানে হচ্ছে কত √3, 1/√3, 1/√3 ইকুয়াল টু কত আসলে এখান থেকে কিউএস ডিভাইডেড বাই √3। এই √3 এই √3 কাটা কিউএস সমান কত থাকে দেখেন তো 1। তো কোথায় আছে 1 এই যে ক নাম্বারে। এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের দেখেন কি বলা হয়েছে প্রশ্ন বলা হচ্ছে ত্রিভুজ পিএসআর সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ পিএসআর সমদ্বিবাহু। একটু খেয়াল করে দেখেন পিএসআর, তো ত্রিভুজ পিএসআর কোনটা পি এস এই যে আর, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত কি যে কোনো দুইটা বাহু সমান হতে হবে। তো দুইটা বাহু সমান হওয়ার জন্য আমাদের কি লাগবে দেখেন অলরেডি আমরা দেখেন পিএস এর দৈর্ঘ্য জানি, পিআর এর দৈর্ঘ্য জানি, এখন আমাদের এস আর এর দৈর্ঘ্যটা কি আমাদের জানা নাই। তো দেখেন আমি যদি বলি যে এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ যদি কল্পনা করে দেখেন পি এই পি এস আর একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ কি করে পিথাগোরাস উপপাদ্য মানে, তো পিথাগোরাস উপপাদ্য মানে দেখেন এখানে অতিভুজ কাটা পিআর, পি আর অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হবে কি আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
কত আসবে এস আর স্কোয়ার প্লাস কি আসবে পিএস স্কোয়ার, বা তো দেখেন আমার দরকার কি এস আর দরকার, তো এস আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে পি আর স্কোয়ার মাইনাস পি এস স্কোয়ার। তো একটু খেয়াল করে দেখেন এখানে পি আর এর মান দেওয়া আছে, পি আর এর মান হচ্ছে √6, √6 স্কোয়ার মাইনাস, আর পিএস এর মান দেওয়া আছে কত √3। তো কত আসে এখান থেকে দেখেন, এখানে স্কোয়ার আর এই রুট কাটা, এখানেও স্কোয়ার আর এই রুট কাটা, তাই কত 6 - 3 সমান সমান 3। স্কোয়ার যদি এই পাশে চলে আসে কি আসবে তাহলে রুট। দেখেন আমরা পেলাম, দেখেন এস আর, এই এস আর এর মান পেলাম কত আমরা √3। তো দেখেন এই পিএস এর √3, এস আর √3, দুইটা বাহু যদি সমান, তো অবশ্যই আমরা বলতে পারি এখান থেকে দেখেন যে এই যে ত্রিভুজ পিএসআর একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই এক নাম্বার উত্তরটা রাইট আছে। এবার বলছে cosec QPS ইকুয়াল টু cosec QPS, একটু খেয়াল করে দেখেন cosec QPS। তো এখানে কি বলছে cosec Q, এই QPS এখানে cosec 30 ডিগ্রি মান, তো cosec 30 ডিগ্রি মান কত এখানে cosec 30 ডিগ্রি আপনারা ক্যালকুলেটর দেখেন বা বই দেখেন যে cosec 30 ডিগ্রি মান হচ্ছে শুধু 2 ইকুয়াল টু এই 2। তার মানে বলতে পারলাম কি এই অ্যান্সারটা রাইট আছে, এই অ্যান্সারটাও রাইট আমাদের, তো বললাম কি এটাও রাইট। এরপর আছে কত আমাদের যে সাইন কোণ পিআরএস, সাইন কোণ পিআরএস। তো সাইন কোণ পিআরএস যদি বলি আমরা, দেখেন সাইন কোণ পিআরএস, তো সাইন কোণ পিআরএস জন্য আমরা যদি এটা বের করতে চাই দেখেন কি আসে আমাদের, সাইন কোণ পিআরএস, একটু খেয়াল করে দেখেন এখানে, এখানে দেখেন পিআরএস যদি এটাকে কোণ ধরি তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তো কি বলতে পারি আমাদের, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তো সাইনের সূত্রটা কি জানি আমরা এখান থেকে, সাইনের সূত্রটা জানি হলো সাগরে লবণ অনেক, তার মানে কি বলতে পারি লম্ব বাই অতিভুজ, কি বলতে পারি আমরা লম্ব বাই অতিভুজ। তো লম্ব আছে √3 আর অতিভুজ কত আছে √6, দেখেন তো কত আসে একটু খেয়াল করে দেখেন তো, কাটাকাটি করলে 1/√2, 1/√2। এরপরে কি বলতে দেখেন তো cos SPR, cos SPR, cos কোণ SPR, এখন cos যদি ধরি দেখেন আমরা আমাদের কি বলতে পারি SPR, SPR তাহলে এবার এটা, তো এটা যদি কোণ তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ, তাহলে কবরে ভূত অনেক, মানে ভূমি বাই অতিভুজ। আমরা কি বলতে পারি এখান থেকে দেখেন, কবরে ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে √6। তার মানে কি বলতে পারি এখান থেকে কত আসে আমাদের 1/√2, 1/√2। দেখেন আমাদের সাইন পিআরএস আর cos SPR সমান সমান, কি বলতে পারি এই অ্যান্সারটাও আমাদের রাইট। উত্তর হবে কত এখানে দেখেন তো 1 2 3 গহতে দেওয়া আছে, এটাই আমাদের সঠিক অ্যান্সার। এরপরে বলছে 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে আমাদের এখান থেকে সমানুপাতের উদাহরণ কোনটি, নিচের কোনটি। সমানুপাত মানে হচ্ছে হলো আমাদের যে এখান থেকে যে বাম পাশের অনুপাত এবং ডান পাশের অনুপাত সমান হতে হবে, তখন কেবল বলা যাবে কি এটা সমানুপাত। আমরা কি বলতে পারি এখান থেকে একটু খেয়াল করে দেখেন, এটা অনুপাতটা কি হয় 3/4 ইকুয়াল 4/3, সমান হয়নি। এটা যদি বলি 2/3 6/10, কাটাকাটি করি 3 × 6 5 × 10, দেখেন এটা হচ্ছে 2/3, এখানে 3/4 সমান হয় নাই। তো এটাতে যদি বলি দেখেন তো 3/2 অনুপাত মানে হচ্ছে ভাগ করা, সমান 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 সমান, এখানে কি বলতে পারি আমরা 9/6, দেখেন 3 × 3 = 9, 3 × 6, দেখেন এখানেও 3/2, এখানে তার মানে কি, আর এটা আমাদের প্রমাণ করার কোনো দরকারই নাই, তাহলে এটাই হয়ে গেছে আমাদের, দেখেন এটা সঠিক অ্যান্সার গ। এর পরের প্রশ্ন
এর পরের প্রশ্ন বলা হয়েছে দেখেন যে 5x মাইনাস 2y ইকুয়াল টু 13 এবং 2x প্লাস 3y সমান সমান 9 সমীকরণ দেয়। এখন এখান থেকে সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল সমাধান এগুলো চাওয়া হয়েছে। দেখি প্রথম শর্তটা আমাদের মানে কিনা। দেখেন এই শর্তগুলো মানার জন্য আমাদের কি করব, x এর সহগ, প্রথম সমীকরণে x এর সহগ ধরবো হলো a1 আর y এর সহগ ধরবো কি b1, ধ্রুবপদকে ধরবো হলো কি c1 আর এটাকে ধরবো কি দ্বিতীয় সমীকরণের x এর সহগকে ধরবো a2, y এর সহগকে b2 আর ধ্রুবপদকে ধরবো কি c2। এখন কখন সামঞ্জস্য হয়? সামঞ্জস্য হওয়ার শর্ত হলো যে যদি আমাদের 1 নং এবং 2 নং এর a এর অনুপাত আর হলো 1 নং ও 2 নং এর b এর অনুপাত যদি সমান না হয় তখন কি হবে, কি সামঞ্জস্য। আর যদি সমান হয় তখন কি বলবো, অসামঞ্জস্য। আমরা দেখি এখান থেকে সামঞ্জস্য হওয়ার শর্ত হলো a1 ডিভাইড a2 নট ইকুয়াল b1 ডিভাইড b2। যদি এরকম হয় তাহলে কি বলবো আমরা, সামঞ্জস্য এবং পরস্পর অনির্ভরশীল। তাহলে দেখি এখানে আমাদের সেই শর্তটা পূরণ করে কিনা একটু খেয়াল করে দেখেন। এখান থেকে প্রথমটা a1 কত, এখানে 5, এটা কত আসছে, a2 আসছে 2। এরপর কি বলতে পারি আমি, সমান সমান দিয়ে দেখি সমান সমান হয় কিনা। এরপর কি আসবে b1 মাইনাস 2, b2 হলো কত 3। দেখেন কখনই কিন্তু এই অনুপাতটা আর এই অনুপাতটা সমান না, কি বলতো এটা সমান নয়। আর কি বলছিলাম, সমান না হলে কি হবে, এটা সমান যদি না হলে কি হবে, সামঞ্জস্য। সামঞ্জস্য পরস্পর অনির্ভরশীল। মানে কি দুইটা কন্ডিশনকে আমার কি করছে এখানে ফিল আপ করছে। এখন দেখি বলছে পরেরটা বলছে কি এর সমাধান, এই সমাধান xy। তো আমাদের যদি এখন যদি বলি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন যদি আমরা সমীকরণ যোগ অথবা বিয়োগ করতে চাই, যে কোনো একটা চলকের সহগ সমান হতে হয়। দেখেন এখানে আছে 5, এখানে আছে 2, সমান হয়নি। এখানে আছে 2, এখানে আছে 3, তো সমান হয় না। তো আমরা কি করি, 1 নংকে 3 দ্বারা গুণ করি। 1 নংকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তো কত আসবে, 15x মাইনাস 6y 3 দ্বারা 39। আরেকটা আসবে কত, এটা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি সহগ সমান হচ্ছে 4x মাইনাস 6y 9 দুগুণ 18। যোগ করি, দেখেন a6y কাটা চলে যায়, সরি এটা প্লাস হবে। তো এখন কত থাকে, 19x মানে 19x ইকুয়াল টু কত থাকে 57। তো x এর মান কত আসলো, x ইকুয়াল টু 3 19 57 3। এই x এর ভ্যালু আমরা এখানে যে কোনো একটা সমীকরণ বসাই, এখানে বসাই 2 নং বসাই দিয়ে দেখেন কত আসে, তাহলে 2 * 3 প্লাস 3 * y ইকুয়াল টু 9 বা 3y ইকুয়াল, দেখেন 3 দুগুণ 6, এই পাশে কত হবে 9 বিয়োগ 6 কত আসলো 3। তো এই 3 কাটা, মানে এই পাশ থেকে পাশে ভাগ হয়ে যায়, ভাগ হলে কত এখানে 1 হয়। তো দেখেন y এর সমান আসলো কত 1, y এর ভ্যালু আসলো 1, x এর ভ্যালু আসছে 3। দেখেন তো এটা মানছে কিনা, এটাও ফিল আপ করতে। তাহলে কি বলতে পারি, আমাদের সরাসরি সমাধান হচ্ছে গ। ওকে, এরপরে বলছে 7 নম্বর প্রশ্ন বলছে ধারার প্রথম 10 পদের সমষ্টি। তো 10 পদের সমষ্টি দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন আপনারা, যে এখানে এই প্রথম পদ 2x, দ্বিতীয় পদ -2x, তার মানে কি টোটালি এই দুইটা মিলে কত হবে 0। এরপর আবার দেখেন +2x -2x, এই দুইটা মিলে কত হবে 0। এরপর আবার যদি বলি এটা 2x বাট হবে কি -2x, তাহলে কি এখানে এই জোড়া মিলে হবে 0, পরের জোড়া মিলে হবে কত 0, পরের জোড়া মিলে হবে কত 0। দেখেন 5 জোড়া কয়টা হচ্ছে, 10টি পদ হচ্ছে, এখানে দুইটা, এখানে দুইটা, 4টা, আর এখানে দুইটা, 6টা, এখানে দুইটা, 8টা, এখানে দুইটা, কি 10টা। কি সামগ্রিকভাবে তার 0 ফলাফল কত আসবে, 0 চলে আসবে। এগুলো 7 নম্বরের সমাধান। এরপরে আমাদের 8 নম্বরের সমাধান দেখেন কি বলছে, -1 +3 +7 প্লাস ডট ডট, এত ধারাটির দেখেন পদের সংখ্যা 12 কিনা। এখন পদের সংখ্যা 12 কিনা সেটা আমাদের বের করতে হবে, পঞ্চম পদ 15 কিনা তাও বের করতে হবে, এবং 8টি পদের সমষ্টি 120 কিনা তাও বের করতে হবে আমাদের, ঠিক আছে। তো আমরা একটু বের করে একটু খেয়াল করে দেখেন, তো এখানে কি কি দেওয়া আছে একটু খেয়াল করে। এখানে a আছে, প্রথম পদ হলো a ইকুয়াল টু -1, আর d হলো যেমন জানি কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ হলো 3 মাইনাস প্রথম পদ a -1, কত আসলে d আসলে টোটালি 4। তো এখন দেখেন বলছে ডট ডট প্লাস 43, এখানে এই 43 কত নম্বর পদ সেটা কিন্তু আমরা জানি না। ধরি কি আমরা
nতম পদ। nতম পদ হচ্ছে nতম পদ 43। তো nতম পদের সূত্র কি জানি আমরা? সমান্তর ধারা, এটা একটা সমান্তর। অবশ্যই দেখেন মাইনাস 3 পরে হচ্ছে কত, মাইনাস 1 এর পরে হচ্ছে প্লাস 3, তার মানে কি 4 বাড়ছে, 3 পরে হচ্ছে 7, অবশ্যই সমান্তর ধারা। তো কি বলতে পারলাম, a প্লাস n minus 1 into d equal to 43। তো এখান থেকে আমরা একটু মান বসাতে, দেখেন এর মান কত পাচ্ছি, -1। তো এখান থেকে যদি বলি এটা এপাশে চলে যাবে, এপাশে গিয়ে চলে গেলে কি হয়ে যাবে, আমাদের মাইনাস হয়ে যাবে, n minus 1 into d ইকুয়াল, দেখেন 43 থেকে যদি 43, এখানে ছিল a ছিল -1, তো এপাশে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, কত হলো 44, কত হয়ে গেছে 44। এরপরে দেখেন d আসলে কত 4, তো d এপাশে গিয়ে আবার কি ভাগ হয়ে যাবে, d এর মান 4, d যদি ভাগ হয়ে যায় তো দেখেন কত আসে এখান থেকে আমাদের টোটালি, এখানে আসতেছে হলো যে আমাদের 11, কত আসতেছে 11। এরপরে দেখেন এই যে -1 এর পাশে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে, +1 হয়ে যাবে। তো আমরা এখান থেকে এই 1টা মুছে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন এখান থেকে কত আসতেছে আমাদের, এখান থেকে আসছে 11 যোগ 1 12। দেখেন আমরা পাইলাম, হ্যাঁ পদ সংখ্যা হচ্ছে কত 12। এরপরে দেখেন পঞ্চম পদ, তো পঞ্চম পদ যদি আমরা বের করতে চাই কি লাগবে আমাদের পঞ্চম পদ বের করার জন্য, দেখেন তো আমরা জানি কি পঞ্চম পদ a এর মান কত -1 প্লাস n minus 1, n minus 1 5 minus 1 into d, d আছে কত এখানে 4 -1 প্লাস, তো এখানে কত আসে 5 থেকে 1 গেলে থাকে 4, 4 আর 4 গুলো কত 16, 4 4 16, 16 থেকে 1 গেলে থাকে কত 15। তো আমরা এটাও পেয়ে গেলাম, দেখেন হ্যাঁ এটাও আমাদের কি রাইট অ্যান্সার। কি বলতে পারলাম, আমাদের এটাও কি রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার হলো, এটাও রাইট অ্যান্সার হলো। এখন কি বলছে, প্রথম 8টি পদের সমষ্টি কত 120। তো আমাদের সমষ্টির সূত্র কি জানি আমরা, 8টি পদের সমষ্টি বলছে Sn equal to n by 2 into 2a plus n minus 1 into d। তো এখানে দেখেন একটু খেয়াল করে দেখেন n, আর যেহেতু 8টি পদে বলছে কত 8 by 2 2 into -1 প্লাস n এর মান কত এখানে 8 minus 1 আর d এর মান কত 4, 2 ডিভাইড 2 দা 8 কে যদি ডিভাইড করে কত আসবে 4 চলে আসবে, এই আসলো 4, এখানে কত আসবে -2, এখানে কত আসে 8 থেকে 1 গেল থেকে 7, 4 7 28 প্লাস 28। তো দেখেন আমাদের 28 থেকে যদি 2 চলে যায় তাহলে কত 26, 26 যদি তুমি 4 দ্বারা গুণ করি কত আসে 104। তো এটা কিন্তু ফিল আপ করে না, দেখেন কি বলছিল 120 100, এটা কিন্তু হয় না, তাহলে এটা কি মানা যাবে আমাদের, সঠিক অ্যান্সার কোনটা তাহলে, এই যে ঘ না, এখানে কত তাহলে 1 আর 2 নিচে, তাহলে 1 আর 2 কোনটা, এই যেটা ক, ক হচ্ছে কি আমাদের সঠিক সমাধান, সঠিক উত্তর। এটা ভুল, আমি ভুল বলছি এখানটা গহনা, সরি। তো সঠিক অ্যান্সার কোনটা আসলো আমাদের, ক চলে আসে। দেখেন তাহলে 1 আর 2 নম্বর শর্তকে ফিল আপ করছে, দেখেন আমাদের বলছে পদ সংখ্যা 12, হ্যাঁ অবশ্যই পদ সংখ্যা 12, এই যে পদ সংখ্যা 12। এরপর বলছে পঞ্চম পদ 15, হ্যাঁ পঞ্চম পদ এই যে 15 আসছে, এই যে 15। আর বলছে প্রথম 8টি পদের সমষ্টি 120, না 8টি পদের সমষ্টি আসছে কত 104, মানে কি এই শর্তটাকে ফিল আপ করে নাই, মানে 3 নম্বর অ্যান্সারটা হবে না, কি হবে শুধু 1 ও 2। এরপরে দেখেন রম্বসের প্রতিসম রেখা কয়টি, এটা আমাদের একটু মুখস্থ করতে পারি, যে এটা সাধারণ রম্বসের কর্ণ অনুযায়ী এর প্রতিসম রেখা কয়টি, 2টি, কয়টি 2টি। ওকে, এরপর পরের প্রশ্ন দেখি, আমাদের পরের প্রশ্ন আসি। হ্যাঁ এরপর বলো দেখেন চিত্রে পিডি, দেখেন কি বলা হয়েছে পিডি সমান কি ডিকিউ, তার মানে বলতে পারি পিকিউ রেখাটাকে সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। এরপরে পিই সমান ইআর, তার মানে কি আমরা বলতে পারি পিআর রেখাটাকে দুই ভাগে বিভক্ত হয়েছে। এরপরে এখন কি বলছে কিউপিএস, যে কিউ পি এস আর কি বলছে আর পিএস, তার মানে কি এই কোণ আর এই কোণ সমান। এরপরে আবার বলা হয়েছে কি এখান থেকে যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। এখন বলছে ত্রিভুজ পিডিই অনুপাত ত্রিভুজ পিকিউআর কত, পিকিউআর। তো আমরা এখান থেকে বলতে পারি
এখান থেকে বলা যায় হলো ত্রিভুজ পিডিআর পিডিই, এই ত্রিভুজ পিডিই এই ত্রিভুজ পিডিই এটা হবে হলো কি আমাদের মূল ত্রিভুজের 4/1 তো দেখেন, তো আমাদের বলছে কি এখান থেকে পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর। তো এখন এখান থেকে বলছে দেখেন এই দুটো ত্রিভুজের অনুপাত, এটা এই পাশে গুণ আছে, পাশে কি ভাগ হয়ে যাবে, ত্রিভুজ পি ডি ই ডিভাইড ত্রিভুজ পি কিউ আর। কত আসলে এখান থেকে 1/4। তো এটা মানে কি অনুপাতটা কি বলা যায় দেখেন তো, 1/4 দেখেন এটা কি লেখা যায় 1/4। দেখেন কোথায় আছে শর্ত, এই যেটা গ। অ্যান্সার কি তাহলে এখানে গ। এর পরের প্রশ্ন বলা হয়েছে কিউ আর ইকুয়াল টু 2DE। কিউ আর, এই কিউ আর ইকুয়াল টু 2DE। হ্যাঁ অবশ্যই এটা 2DE হবে। কেন 2DE হবে দেখেন, কিউ আর ইকুয়াল টু কি 2DE, যেহেতু দেখেন এখান থেকে আমাদের এই বাহুটা, এই ডিই বাহু আর কিউ আর বাহু কি পরস্পর সমান্তরাল বাহু, কি বাহু সমান্তরাল। এরপরে বলছে ডি হচ্ছে কি আমাদের পি কিউ এর মধ্যবিন্দু। তো যদি এরকম ফিল আপ করে যে আমাদের কি একটা সমান্তরাল বাহু এবং একই ত্রিভুজে, দেখেন এই বড় ত্রিভুজটা পি কিউ আর, এটা কি পি ডিই, দুটো ত্রিভুজ। তো এখন দেখেন একটু এই কিউ আর এর সমান হচ্ছে কি ডিই, তাহলে এখানে অবশ্যই কি হবে যে আমাদের এই ডিইটা হবে হলো কত, কিউ আর সমান হতে হলে কি এটাকে 2 দ্বারা গুণ করতে, মানে কি এই ডিই হচ্ছে 2 গুণ কার, কিউ আর সমান হতে হলে কত হতে হবে, 2 গুণ হতে হবে। তো আমরা বলতে পারলাম হ্যাঁ এটা হচ্ছে কি তাহলে 2DE, কিউ আর ইকুয়াল টু 2DE, 2 গুণ। এরপরে বলছে ত্রিভুজ PDE এবং ত্রিভুজ PQR সদৃশ কিনা। সদৃশ মানে কি একই রকম। হ্যাঁ দেখেন PDE আর ত্রিভুজ PQR। এখন দেখেন এটার এই বাহুটা দেখেন যেরকম, এই বাহুটা সেরকম, যদিও এই ত্রিভুজটা বড়, কিন্তু এখন ধরুন সর্বসম কথা কিন্তু বলে নাই, অর্থাৎ সদৃশ একই রকম কিনা। হ্যাঁ এরপরে দেখেন এই রেখার সাথে এটা যতটুকু কোণ, এটা ততটুকু কোণ, এই রেখার সাথে এই কোণটা যতটুকু, এই কোণটা ততটুকু। এরপরে দেখেন একটা লম্ব রেখা আছে, আবার এই ত্রিভুজ থেকে লম্ব রেখা আছে মধ্যবিন্দু থেকে। তাহলে কি বলতে পারলাম, হ্যাঁ একটা সদৃশ ত্রিভুজ, সদৃশ। তো 2 নম্বর শর্ত ফিল আপ করছে, 2 নম্বর শর্ত যেহেতু ফিল আপ করছে। এরপরে আবার কি বলছে যে এখান থেকে কিউএস আর হলো কি এখানে অনুপাত এস, এখানে ক্যাপিটাল আর হবে। এবারে পি কিউ অনুপাত পি আর, পি কিউ অনুপাত কি বলছে পি আর। তা আমরা বলতে পারি এখান থেকে পি পি কিউ আর সমদ্বিবাহু ত্রিভুজ, কি বাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এস হলো কিউ আর এর মধ্যবিন্দু। কি বলছে, এস হলো কি কিউ আর এর মধ্যবিন্দু। দেখেন পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহু আর এই বাহু পরস্পর সমান, ঠিক আছে। আর এই এস হলো কি কিউ আর এর মধ্যবিন্দু, এস হলো কি কিউ আর এর মধ্যবিন্দু। তা আমরা কি বলতে পারি কিউ এস ইকুয়াল টু, যেহেতু মধ্যবিন্দু কি বলা যায়, কিউ এস ইকুয়াল টু এস আর বলা যায়, কিউ এস ইকুয়াল টু কি এস আর। তো এখন এখান থেকে দেখেন যেহেতু সমান, তো কি বলতে পারি এখান থেকে কিউ এস সমান সমান এস আর, যেহেতু মধ্যবিন্দু তাহলে এটা বলতে পারি কি 1। কেন 1 আসবে দেখেন, সরি আমি এখানে একটু ভুল করছি, এটা সমান হবে না, এটা হবে অনুপাত। বলে দিচ্ছে দেখেন কি এখান থেকে কিউএস আর হলো অনুপাত এস আর। তো এই কিউএস অনুপাত এস আর দেখেন যেহেতু দুটো সমান, যেহেতু এস যেহেতু এই কিউআর এর মধ্যবিন্দু, তো কি বলতে পারি আমরা এখান থেকে যে এই কিউএস সমান এস আর। তো এস আর যদি হয়ে যায় তাহলে তখন কি হবে, দুটো অনুপাত কত হবে 1 হবে, সমান সমান জিনিস দুইটা যদি 2 কে ভাগ করে 1 হয়, ঠিক কিউএস আর এস আর যেহেতু সমান, তাহলে কি কিউএস কে এস দ্বারা ভাগ করলে, এস আর দ্বারা ভাগ করলে তো 1 চলে আসবে। এরপরে বলছে পি কিউ সমান পি আর, পি কিউ সমান পি আর। আমি তো বললাম যে যেহেতু এখানে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ পি কিউ আর পি আর পরস্পর সমান, তাহলে এখানে আমরা বলতে পারি পি কিউ সমান পি আর। তা কি লেখা যায় পি কিউ অনুপাত পি আর সমান সমান যদি ভাগ করে কত আসবে, তাহলে আমাদের 1 চলে আসবে, ঠিক আছে। আমরা কি এই শর্তটাকে ফিল আপ করছেন।
তাহলে এটাও কি তিনটা শর্তে ফিল আপ করতে আমি কি বলতে পারি অ্যান্সার হবে কত গ। ওকে, এর পরের প্রশ্নটা দেখেন। এরপর দেখেন কি আসছে, 12 প্রশ্ন বলেছে সামুদ্রিকের ভূমি 9 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো এখন একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই কি লাগবে, ভূমি গুণন উচ্চতা। সামুদ্রিকের ক্ষেত্রফল সরাসরি সূত্র হবে কি ভূমি গুণন উচ্চতা, কত 4 গুণন 9, কত আসলে 36, কত আসলে এই 36 বর্গ সেন্টিমিটার। এরপর বলছে একটি লোহার পাইপের ভিতরে ও বাইরের ব্যাস যথাক্রমে 6 সেন্টিমিটার ও 10, মানে ভিতরের ব্যাস হলো 6 সেন্টিমিটার আর বাইরের ব্যাস হলো কি 10 সেন্টিমিটার এবং উচ্চতা আসে 30 সেন্টিমিটার। তো এখন এখানে আমরা কি বলতে পারি যে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো আমাদের ধরলাম r2, ভেতর হলো r1, ভিতরের ব্যাসার্ধ হলো r1। তো এখানে ব্যাস দেওয়া আছে, তো ব্যাসার্ধ কত হবে 2 দ্বারা ডিভাইড করতে হবে। আর বাহির r2 10 ডিভাইড বাই 2, কত আসলে 5। এখন বলছে কি পাইপের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, পাইপের কি বলছেন পাইপের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলছে। তো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে, সূত্র হবে এটা যে আমাদের 2 পাই r2, মানে কি বাহিরের বক্রপৃষ্ঠের পাইপের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি 2 পাই r2h। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আসবে 2 পাই r2h। এখান থেকে আমরা যদি মানগুলো বসাতে কত আসে দেখেন, আমাদের 2 ইন্টু পাই ইন্টু r2 পাইছে কত 5, আর উচ্চতা পাই দেখেন কত এখানে 30। তো টোটালি আসে হলো আমাদের এখান থেকে 300 সেন্টিমিটার স্কয়ার, কত আসে 300, এটা হিসাব করলে আসবে 300। এইটা একটু খেয়াল করে দেখুন, এটা উত্তর হলো খ। এর পরের প্রশ্ন বলা হয়েছে যে লোহার পুরুত্ব, পাইপের লোহার পুরুত্ব 2 সেন্টিমিটার, অংশের আয়তন কি 480 পাই সেন্টিমিটার কিউব, ভূমির ক্ষেত্রফল কি 25 পাই সিএম কিউব কিনা, এখানে স্কয়ার হবে, স্কয়ার হবে। তো আমরা একটু দেখি প্রত্যেকটা শর্ত পূরণ করে কিনা। প্রত্যেকটা শর্তের জন্য আমরা কি করতে পারি এখন এখান থেকে, যে লোহার পুরুত্ব হবে কি বাইরের ব্যাসার্ধ বিয়োগ আমাদের ভিতরের ব্যাসার্ধ। দেখেন বাইরের ব্যাসার্ধ কি r2 মাইনাস ভিতরের ব্যাসার্ধ r1। দেখেন আমি কি বলতে পারি, বাইরের ছিল কত 5 মাইনাস ভিতরে ছিল 3, তাহলে কত আসবে 5 থেকে 3 কত 2। তুমি এই শর্ত ফিল আপ করছেন। বলছে ফাঁপা অংশের আয়তন। এখন ফাঁপা অংশের আয়তন যদি বের করতে চাই আমরা কি আসবে, ফাঁপা অংশের আয়তন হবে দেখেন b1, ফাঁপা অংশের আয়তন হবে b1, সূত্র আপনি লিখে দিই এখান থেকে পাই ইন্টু ভেতরের আয়তন, সরি ভিতরের ব্যাসার্ধ ইন্টু এইচ, ব্যাসার্ধ স্কয়ার ইন্টু এইচ। তো একটু খেয়াল করে দেখেন আপনারা পাই, একটু ভেতরের ব্যাসার্ধ কত ছিল, ভেতরের ব্যাসার্ধ ছিল হলো 3, এই 3 স্কয়ার, এই ছিল 30, হিসাব করে দেখেন এখানে কত আসবে 270, কত আসবে 270, 270 পাই সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এখান দেখেন এটা কি আসছে না, এটা ফিল আপ করে নাই, তার মানে বলতে পারলাম যেটা ফিল আপ করে না। এরপর কি ভূমির ক্ষেত্রফল সূত্র হবে কি, ভূমির ক্ষেত্রফলের সূত্র হলো কি পাই ইন্টু বাইরের ব্যাসার্ধ স্কয়ার, পাই ইন্টু বাইরের ব্যাসার্ধ স্কয়ার। ভূমির ক্ষেত্রফল পাইপের ভূমির ক্ষেত্রফল সমান সমান কি হবে পাই ইন্টু বাইরের ব্যাসার্ধ স্কয়ার। বাইরের ব্যাসার্ধ কত ছিল r2 স্কয়ার। একটু খেয়াল করে দেখেন আমাদের পায়ের বেলা বসে 3.1416, আর বাইরের ব্যাসার্ধ ছিল কত এখান থেকে 5, তো কত আসলো 5 স্কয়ার। তো টোটাল এখানে কাউন্ট করলে কত আসে আমাদের, এখানে আসবে হলো 25 পাই সেন্টিমিটার স্কয়ার। দেখেন এই শর্তটা ফিল আপ করছেন, এটা ফিল আপ করতে উত্তর হবে কি 1 আর 3, 1 কোথায় আছে খতে, এটাই সঠিক অ্যান্সার। এরপরে মধ্যক শ্রেণীর মধ্যমান।
মধ্যক শ্রেণীর মধ্যমান চাইছে, তাহলে মধ্যক শ্রেণী কোনটা দেখেন, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, মানে কি ছটা শ্রেণী আছে। আমরা কি বলতে পারি এখান থেকে, তো এখন দেখি আমাদের মোট গণসংখ্যা কত আছে। মোট গণসংখ্যা হিসাব করি, 3, 7, 10, 10 আর 8 18, 18 আর 10 28, 28 আর 4 32, 32 আর 2 কত আসে, 34। তো 34 যদি বলি n আসতে কত আমাদের 34, তাহলে n/2 কত আসবে, 34/2 সমান সমান 17। এই 17 যেখানে আছে দেখেন আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে 1 থেকে 3, এরপর কত এখানে 4 থেকে 10, তো 17 আছে কোথায় দেখেন, 17 বলবো এখান থেকে 17 তো কোথায় দেখেন, তো তাহলে এখানে দেখি আমরা একটু গণসংখ্যা দেখি, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, 3 পরে আসবে কত 10, পরে আসবে কত 10 আর 8 18, পরে আসবে কত 18 আর 10 28, 28, পরে আসবে কত 18, 28 আর 4 32, 32 আর 2 34। এখন দেখুন কি আমাদের এখানে আসতে কত n/2 আসতে 17, দেখুন 17 কোন শ্রেণীতে আছে, 3 10 পরে কি এই শ্রেণীতে আছে না, দেখেন তো এই শ্রেণীটা কোথায়, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এ হলো কি তৃতীয় শ্রেণী। কত আসলে এখানে দেখেন তো, এটা হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণী, কি শ্রেণী, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী যদি এটা হয়, তো এখানে নিম্নমান হচ্ছে আমাদের কত, নিম্ন সীমা 30 আর উচ্চ সীমা কত 34, এই দুটো যোগ করে দুইটা ভাগ করলে যা আসবে সেটা আমাদের অ্যান্সার। কত আসবে 30 যোগ 34 ডিভাইড 2, কত আসে তাহলে 30 আর 34 64, 64 দিয়ে ভাগ করলে কত 32, তো কি মধ্যক শ্রেণীর মধ্যমান কত 32। মধ্যক শ্রেণীটা আশা করি বুঝতে পারছেন। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে, যে প্রচুরক নিচের কোনটি, প্রচুরক, তো প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে যেখানে গণসংখ্যা বেশি সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী। একটু খেয়াল করে দেখেন এখানে গণসংখ্যা কোথায়, এই শ্রেণীতে সবচেয়ে বেশি, এই শ্রেণীতে যদি সবচেয়ে বেশি হয় তাহলে এটাকে প্রচুরক শ্রেণী। তো প্রচুরক সূত্র কি আমাদের l প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইন্টু h। তো f1 f2 কি দেখেন এখানে, তাহলে এখানে l হলো কত আমাদের, l হলো 35, l l হলো কি প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, নিম্নসীমা হলো কত 35। এরপর কি লাগবে আমাদের f1, f1 কি এখানে দেখেন তো আমাদের প্রচুরকের গণসংখ্যা, প্রচুরক গণসংখ্যা কত 10, এই 10 বিয়োগ এর পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, তো পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা কত আছে 8, এই বিয়োগ দিলাম 8, f2 কত আসবে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর পরবর্তী শ্রেণী গণসংখ্যা, পরবর্তী শ্রেণী গণসংখ্যা কত একটু খেয়াল করে দেখেন এখানে, এখানে আছে কত 4, তো আমি কি বলতে পারি বিয়োগ 4, এখানে আসে হলো 2, এখানে আসে হলো 6। এরপরে এখানে দেখেন একটু খেয়াল করে দেখেন শ্রেণী ব্যবধান 30 থেকে 34, তাহলে কত আসে 30, 30, 31, 32, 33, 34, তাহলে কি h হলো কত এখানে 5, h কত এখানে 5। তো আমাদের কি আসবে প্রচুরক, প্রচুরকের সূত্র হলো প্রচুরক সমান l প্লাস f1 f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইন্টু h। l পাইছি কত 35,
প্লাস f1 পাইছি কত আমরা 2 ডিভাইড 2 প্লাস f2 পাইছি 6 ইনটু 5। হিসাব করলে কোনটা আসে? এখান থেকে হিসাব করলে আসবে হলো 36.25 36.25। এখানে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আসলে হলো 36.25, তাই এটা অ্যান্সার। এরপর বলছে 1.43 এর সাধারণ ভগ্নাংশ, এটা হবে এরকম মেবি, এখানে একটা পৌনঃপুনিক হবে, এখানে একটা পৌনঃপুনিক হবে। তো সাধারণ ভগ্নাংশ কি হবে দেখেন তো, এটা যা তাই রাখি দেবো আমরা 143। দেখেন দশমিক কি আমাদের, এটা হচ্ছে আবৃত দশমিক, এটাকে ভাঙলাম। তো এই যেখানে দেখেন অনাবৃত কি আছে 1, তো এটাকে বিয়োগ করে দেব, বিয়োগ করলে কি থাকবে কত, এটা। আর আবৃত কয়টা ছিল? দুইটা। যতটা আবৃত থাকে ততটা 9 দিয়ে ভাগ করতে হবে। দুইটা ছিল, একটা দুইটা, তাই দুইটা 9 লিখছি। এখান থেকে কত আসে আমাদের 142/99, 142 ডিভাইড 99। দেখেন এটা ক নাম্বার প্রশ্নের উত্তরকে ফিল আপ করে। এরপরে দেখেন পরবর্তীতে 8 নম্বর প্রশ্ন, fx এর একটি উৎপাদক 2x প্লাস নিচের কোনটি শূন্য হবে? নিচের কোনটি কত হবে? শূন্য হবে। আমরা একটু সরাসরি বলি, এখান থেকে যদি বলে দিচ্ছি শূন্য হবে, তো এই এটা সমান কি করি, উৎপাদকের সমান কি শূন্য ধরি, তাহলে কত ধরতে পারি 2x প্লাস 1 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু কত আসবে, এখানে 1 এর পাশে হলো মাইনাস হয়ে যাবে, আর 2 এর পাশে গুণ আছে ভাগ হয়ে যাবে, -1 ডিভাইড 2। এটা आंसर আমাদের গ। তো কত হবে তাহলে এখান থেকে উত্তর হবে হলো গ। এরপর a 2 3 4 এবং b 1 3 হলে a ইউনিয়ন b, তাহলে এখানে দেখেন এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, শুধু কমন গুলো। তাহলে এখান থেকে এই দুইটাতে কমন কি আছে দেখেন তো, শুধু 3। হ্যাঁ, এটা অবশ্যই রাইট आंसर। এরপরে দেখেন a ভাগ b মানে কি, a থেকে b বিয়োগ করব, 1 চলে গেছে, এখানে তো 1 নাই, 3 চলে গেছে, 3 চলে গেছে, তাহলে থাকবে কি 2 4। এটাও অ্যান্সার, রাইট অ্যান্সার। a ক্রস b এর উপাদান সংখ্যা 5, a ক্রস b এর উপাদান সংখ্যা, তাহলে কি বলতে পারি, দেখি এখান থেকে 5 আসে কিনা আমাদের। তো a ক্রস b সমান সমান কি লিখতে পারি দেখেন তো, a 2 1 2 3, আর কত আসবে 3 1 3 3, পরে কত আসবে 4 1 4 1 4 3। আসছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, না, তাহলে কি এটা মানতেছে না। তো সঠিক অ্যান্সার কোনটা হবে আমাদের, 1 আর 2 কে মানতে, তাহলে কত হবে, অ্যান্সার হবে ক। পরে 20 নম্বর দেখেন, 20 নম্বর প্রশ্নের সমাধান। x মাইনাস 1/x ইকুয়াল কত হবে, সমান সমান 4। টাইপিং মিস্টেক আছে এখান থেকে একটু, সমান সমান 4। এখন বলা হয়েছে x কিউব, আর কত আসছে এখান থেকে 3/x কিউব ইকুয়াল টু কত। তো আমরা এখানে এটা কিভাবে করতে পারি, প্রশ্নটা মনে হয় একটু ভুল আছে, দেখে রাখেন একটু, আমরা একটু ওয়েট করেন। এখানে স্কয়ার হবে, একটু ভুল আছে, এখান থেকে একটু এটা মিস্টেক আছে, স্কয়ার হবে, এটা 1 হবে, এটা স্কয়ার হবে। দেখেন কি বলছে এখান থেকে, যে আমাদের x স্কয়ার মাইনাস 1/, তার মানে কি এটা হবে কি এরকম, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান সমান কত। তোমরা এখানে সরাসরি সূত্র ফেলে দেখেন কি আসছে। তো আমরা যদি এখানে মাইনাসের সূত্র জানা আছে, দেখেন মাইনাসের ভ্যালু দেওয়া আছে, আমরা কি এখানে একটা
এটা সূত্র জানি কি, a স্কয়ার মাইনাস b সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা মাইনাসের মান জানি, একটু প্লাস বলতে বের করে নিয়ে আসি। a প্লাস b অল স্কয়ার ইকুয়াল টু কত হবে, a মাইনাস b অল স্কয়ার প্লাস 4a b। ax x কাটা, এটার মান কত আসছে 4, 4 স্কয়ার প্লাস 4 তার সাথে 20। এই স্কয়ার যদি এই পাশে চলে আসে রুট হয়ে যাবে, 20 কে রুট করলে কত আসবে আমাদের, 20 কে যদি রুট করি 20 রুট ওভার অফ 20 কত আসবে এখান থেকে আমাদের 4 রুট ওভার অফ 5। এখানে কোথায় আসে 4 রুট ওভার অফ 5। এটা আসলে কি আমাদের প্লাসের ভ্যালু, কি হিসেবে ভ্যালু, প্লাসের ভ্যালু। এই প্লাসের ভ্যালু চলে আসছে আমাদের এইটা। এখন একটু খেয়াল করে দেখেন, আমরা তো এটার ভ্যালু জানি, চাইছি কি এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার। তো সূত্র ফেলে দিই আমরা, এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল টু কত পাই আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি 4 রুট 5 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল কত 4। তো 4 5 20 20 রুট ওভার অফ 5। এখানে কোনটা অ্যান্সার 2 রুট 5। আর তাহলে এখানে কত আসবে, তো 4 দুগুণ 8 8 রুট ওভার অফ 5। এটা অ্যান্সার গ। এটা ভাবে কি হলো আমাদের 2 রুট 5, একটু খেয়াল করে দেখেন, আমি একটু মিস্টেক করছিলাম বাই মিস্টেক। দেখেন এটা কি বলতে পারি, 4 গুণন 5 লেখা যায়। তো এই রুট 4 এর উপর আছে 5 এর 4 কে যদি রুট করি কত আসবে 2 আর রুট ওভার 5 রুট ওভার 5। ঠিক আছে, এরপরে x কিউব মাইনাস 1 বাই x কিউব এর ভ্যালু। তো অলরেডি দেখেন আমাদের এখানে মাইনাস ভ্যালু দেওয়া, তাহলে কি বলতে পারি এখান থেকে, এটা x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান কি a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইন্টু a মাইনাস b। এটা কাটা, একটু খেয়াল করে দেখেন, x এটার ভ্যালু দেওয়া আছে 4, ভ্যালু বসাতে শুধু 4 কিউব প্লাস 3 ইন্টু 4। তো আমাদের 4 কে যদি কিউব করে কত আসে 64, 64 আর এখানে আছে কত প্লাস 12, 64 3 4 12 কত আসে 64 আর 12 কত 76। তো অ্যান্সার কত গহ। এর পরটা দেখেন কি বলছে, এখান থেকে বলা হয়েছে যে রুট ওভার অফ 3x রুট 2 হলে x এর মান কত। এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে x এর মান চাওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমরা এটা সমাধান করি। এই প্রশ্নটা একটু ক্রিটিক করা হয়েছে, দেখেন তাহলে কি বলতে পারি, রুটকে যদি ভাঙি 1/3, রুটকে যদি ভাঙি কত আসবে 1/3 ইকুয়াল টু রুট ওভার অফ 2। রুট ওভার 2 কে যদি আমরা ভাঙি কি বলতে পারি আমরা, দেখেন তো এই 2 রুট বাংলা পাই হাফ, পাওয়ার হাফ। তাহলে আমরা এক কাজ করি, x 1/3 এটাকে যদি কিউবিক করি, তো অবশ্যই আমার এটাকেও কিউবিক করতে হবে। কিউবিক করলাম, দেখেন বোথ সাইডকে উভয় পক্ষকে কিউবিক করলাম, মানে ঘন করছি। এখন আমরা কি বলতে পারি, এখান থেকে ঘন করার পর আমরা বলতে পারি হলো এরকম, দেখেন x আর দেখেন এটারও পাওয়ার 3 এটারও পাওয়ার 3। তো আমরা এখন এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি হলো x সমান সমান 2 টু দি পাওয়ার 3/2। কিভাবে আসলো দেখেন, এই 3 কাটা আর এই 2 এর এই 2, আর দেখেন একই সংখ্যা পর দুটো পাওয়ার, হাফও পাওয়ার আবার 3ও পাওয়ার। তো কি লিখতে পেলাম, পাওয়ার দুটো যদি গুণ করি কত আসবে 3/2। তো এখন এখান থেকে একটু খেয়াল করে দেখেন, আমরা এটা চলে আসলো, x এর ভ্যালু চলে আসছে হচ্ছে এটা 3/2। তো এটাকে আমরা একটু ভেঙে লিখি, দেখেন 2 টু দি পাওয়ার কত আসে এখান থেকে 2 টু দি পাওয়ার
2 প্লাস 1 ডিভাইড 2। এটাকে আরেকটু ভাঙি আমরা, 2 টু দি পাওয়ার কি লেখা যায়, 2 2, যেহেতু এখানে কি আছে, যোগ আছে, তো এটা কত হয়ে যাবে, এটার মান হচ্ছে কত আমাদের 1, 2 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ। তো দেখেন আমরা কি বলতে পারি, 2 এর 2 আর 2 টু দি পাওয়ার হাফ মানে কি, √2। অ্যান্সার কত এখানে, √2, 2√2, ঠিক আছে। অ্যান্সার হলো কি 2√2। এরপর 23 লগ 9 টু দি পাওয়ার 3, মানে বেজ আছে 9 আর পাওয়ার আছে 3, এর মান কত। তো আমাদের যদি এরকম কখনো হতো, কি করবো, সবসময় ট্রাই করবো লগের বেজ আর বেজের পাওয়ার সমান করার জন্য। লগ 9, তো 3 কে তো 9 বানাতে পারি, লিখতে পারি আমি 9 টু দি পাওয়ার √ওভার। দেখেন, তো এখন যদি 9 কে যদি রুট করে অবশ্যই 3 চলে আসে, তো এখন এখানে কি বলতে পারি আমরা, লগ 9 টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার হাফ। তো আমাদের সূত্র অনুসারে কি, আমাদের হাফটা সামনে চলে আসবে, লগ 9 টু দি পাওয়ার 9। তো এই হাফের হাফ ইন্টু এটা বলে কত আসলো, 1 আসলো, তাহলে শুধু হাফ। অ্যান্সার কোনটা, এটা। এটা কোন সূত্র দিয়ে আসছে, লগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r হলে কি লেখা যায়, r লগ a টু দি পাওয়ার m, এই সূত্র থেকে এটা আসছে, ঠিক আছে। ওকে, টেস্ট নাম্বার চলে গেল 24, x স্কয়ার ইকুয়াল টু 3x। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে সমাধানটা করে দেখেন, x স্কয়ার ইকুয়াল টু 3x, বা x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0, বা x কমন নেই, x মাইনাস 3 ইকুয়াল টু 0। তো কি বলতে পারি, হয় একবার x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে কত আসবে, কত পেলাম আমরা, 0 আর 0 0 কোথায় আছে, এই যে ক নাম্বার। তো উত্তর কত হবে এখান থেকে, ক। এবার বলা হচ্ছে, দেখেন চিত্রে কোন পি ও কোন কিউ এর সমদ্বিখণ্ডিত অভিবিন্দু মিলিত হয়েছে, আর আছে কত 40 ডিগ্রি। তাহলে পি ও কিউ আমরা জানি কি, এটা হচ্ছে কি আমাদের এই কোণ দেওয়া আছে, আর আছে 40 ডিগ্রি, তাহলে কি চাইছে, পি ও কিউ, পি ও কিউ এখানে চাওয়া হয়েছে। তো আমরা কি বলতে পারি এখান থেকে, আমরা তো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে, কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর, 180। কি কোণ দেওয়া আছে এখানে, আর কোণ দেওয়া আছে, বা কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু কত হবে, 180 মাইনাস এখানে কত, আর আমার দেওয়া আছে কত, দেখেন তো 60 ডিগ্রি, তো আসলে 120, সরি এখানে 60 না 40 ডিগ্রি দেওয়া আছে, সরি 40, তাহলে 140, 140, এখানে দুটোর মান আসছে কত, 140 ডিগ্রি। তো এখন একটু খেয়াল করে দেখেন, যে বলা হয়েছে যে পি ও কিউ, পি ও কিউ জানা হয়েছে, জানতে চাওয়া হয়েছে। তো আমরা কি বলতে পারি, এটা কি বলতে পারি, 140 কি বলতে পারি, কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু 2 গুণন 70 বলা যায়। এই দুই যদি পাশে আসে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তো কি হয়ে যাবে এখানে, হাফ অফ কোণ পি প্লাস হাফ অফ কোণ কিউ ইকুয়াল টু কত আসলো, 70। তো একটু খেয়াল করে দেখেন, আমরা কি পাইছি, এই ভ্যালুটা পাইছি এখানে, একটু রেখে দিই আমরা এখানে, চাইছি কি পি ও কিউ। তো এখন ত্রিভুজ পি ও কিউ এ, ত্রিভুজ পি ও কিউ এ, ত্রিভুজ পি ও কিউ এ, পি ও কিউ এ কি বলতে পারি, যে কোন হাফ, দেখেন এই কোনটা কোন হাফ, হাফ পি
প্লাস হাফ কিউ প্লাস কোণ পি ও কিউ। দেখেন এইটা এইটা আর এই 3 কোণের সমস্যা হতো 180। এই যে দুইটা ভ্যালু আমরা কত পাইছি দেখেন তো, এই দুইটা ভ্যালু 70 পাইছি। 70 পি ও কিউ ইকুয়াল টু 180, বা 70 কত হবে, বিয়োগ হয়ে যাবে কোণ পি ও কিউ, কত আসবে 180 বিয়োগ 70, কত হবে তাহলে 110। এটা হলো কত 110, এটা অ্যান্সার। এরপরে বলা হচ্ছে দেখেন আমাদের সাবে দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া নিচের কোনটি আঁকা সম্ভব। দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া যদি দেওয়া থাকে তাহলে কি থাকে, আমাদের কি আঁকা সম্ভব, এখানে দুইটি কর্ণ দেওয়া থাকলে রম্বস আঁকা সম্ভব। কি আঁকা সম্ভব, রম্বস। তো এখানে আমরা একটু শিখে রাখি কি আঁকা সম্ভব, রম্বস। দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব, রম্বস আঁকা সম্ভব। তো এখান থেকে রম্বস আঁকতে হলে আর কি লাগবে, এখান থেকে আমাদের যে 4টি বাহু সমান হতে হবে রম্বসের, 4টি বাহু আর দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কি করতে পারি, যে রম্বস আঁকতে পারি। বা যদি বলি শুধু দুটি কর্ণের দৈর্ঘ্য তাহলে কি রম্বস আঁকতে, কেন, কারণ রম্বসের কর্ণের পরস্পর কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে কি বাহুগুলো সমান। ট্রাপিজিয়াম আঁকার শর্ত কি আমাদের, যেমন ট্রাপিজিয়াম আঁকার শর্ত হলো দুটি জিনিস থাকতে হবে, সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা, আর থাকতে হবে কি, অথবা থাকতে হবে কি 4টি বাহুর দৈর্ঘ্য, অথবা থাকতে হবে একটি বাহু একটি কোণ এবং উচ্চতা। ট্রাপিজিয়াম আঁকতে হলে কি বলছে দেখেন, হয় সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য এবং উচ্চতা থাকতে হবে, অথবা কি থাকতে হবে 4টি বাহুর দৈর্ঘ্য, অথবা একটি বাহু একটি কোণ এবং উচ্চতা। এরপর যদি বলি আমাদের আয়ত আঁকতে কি কি লাগবে, দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে, অথবা লাগবে কর্ণের দৈর্ঘ্য এবং একটি বাহুর দৈর্ঘ্য, অথবা লাগবে 4টের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এরপর যদি বলি সামান্তরিক আঁকতে কি কি লাগবে, আমাদের সামান্তরিক আঁকতে অবশ্যই দুটি সংলগ্ন বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ লাগবে। ঠিক আছে, দুইটি সংলগ্ন বাহু এবং কেন্দ্রের অন্তর্ভুক্ত কোণ। আর তাহলে কি বলতে পারি, যেহেতু শুধু কর্ণের দৈর্ঘ্য দিয়ে কি আঁকা যায়, রম্বস আঁকা যায়, কি আঁকা যায়, রম্বস, তাই এটা অ্যান্সার। এরপর এখান থেকে দেখেন 27 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে চিত্র ও কেন্দ্রবিন্দুতে এবি ব্যাস হলে, কি বলে, এবি ব্যাস হলে কোণ এ সি ডি কত, কোণ এসিডি। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কত, 90 ডিগ্রি, এটা আমরা জানি, সারা জীবন জানি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ কত, এখানে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে কোণ এবিসি, এটাকে দেখেন অর্ধবৃত্তস্থ কোণ এসিবি, এসিবি কত আসে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ কি হবে এখানে, এসিবি। নব্বই ডিগ্রি। এরপর কি বলতে পারি, তাহলে কি এবিসি, কোণ এবিসি কোণ এ বি সি, এটা শুধু 20 ডিগ্রি। এই কোণটা জানি, দেখেন কোণ কি জানি এখান থেকে, এসিবি হচ্ছে 90 ডিগ্রি আর বি কোণ জানি 20 ডিগ্রি। তো আমরা জানি কি, দেখেন তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা, তো দেখেন এই কোণটা হলো 20 ডিগ্রি, এটা এটা 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি। আর এসিবি তোমরা জানি 90 ডিগ্রি, এসিবি হচ্ছে কত এখানে, এসিবি হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এখন আমরা কি বলতে পারি, কোণ এবিসি, এ বিসি, এই কোণটা আমরা বের করি, এই কোণটা আমরা বের করি, ঠিক আছে। তো কত আসবে আমাদের, 3 কোণের সমষ্টি জানি 180, 180 মাইনাস 90, এই কোণ বিয়োগ এই কোণ। তো কত আসলে এখান থেকে, 180 থেকে যদি 110টা থাকে তাহলে এখানে 70 ডিগ্রি, 70 ডিগ্রি থাকে। এরপর আমরা বলতে পারি চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। দেখেন এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি, এটা চতুর্ভুজ হয়ে গেছে, ঠিক আছে, এরকম সি বিসি একটা চতুর্ভুজ। তো দেখেন আমরা এখান থেকে জানতে পারলাম যে এই কোণটা হলো কত আমাদের, এই বি কোণটা হলো কত, 70 ডিগ্রি। এই কোণটা কত হবে, আমরা জানি চতুর্ভুজের বিপরীত বৃত্তের
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি হয় 70, এটা এই কোণটা কত হবে? 110, কারণ কি 180, 180 মাইনাস 70 কত আসবে? 110 আসবে। এই কোণটা আসবে কত? 110। 110 যদি চলে আসে, তারপরে কি আসবে? তাহলে আমরা জানি, আর তাহলে কি এডিসি চাওয়া হয়েছিল, তাহলে দেখেন এ ডি সি কত আসছে? এডিসি পাইলাম 110, এখন চাইছে কি এসিডি, চাইছে এ সি ডি। এরপর কি হবে এখান থেকে? কোন এখন ত্রিভুজ এডিসি এ দেখেন, ত্রিভুজ এ ডি সি এ, ত্রিভুজ এ ডি সি এ, এডিসি কোন? এ ডি সি প্লাস কোন সি এ ডি প্লাস কোন এ সি ডি 180। তো এখন দেখেন আমাদের কি বলা যায় এখান থেকে? কোন এডিসি সমান সি এ ডি আর এসি পরস্পর সমান, কি হবে? সি এ ডি আর হবে কি এ সি ডি পরস্পর কি হবে? সমান, সমান হবে। কি হবে? এই কোণটা আর এই কোণটা কি পরস্পর সমান, তাহলে কি বলতে পারি? 2 ইন্টু এসিডি। এই এডিসি পাইছিলাম কত আমরা এখানে? এডিসি পাইছিলাম হলো আমরা 110। তো 2 ইন্টু কোণ এ সি ডি, এডিসি পাইছি 110, 180 বিয়োগ 110, 470, 70 যদি 2 ভাগ করে কত আসবে? 35, 35 ডিগ্রি। অ্যান্সার 35 ডিগ্রি। এর পরটা দেখেন 28, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ 2টি স্পর্শক আঁকা যায়। কয়টি? 2টি। কিভাবে এটা? এই যদি বৃত্ত আঁকি, এই হলো বৃত্ত, বলতে বৃত্তের বহিস্থ কোনো, যে বললাম যে কোনো একটা বিন্দু দিলাম, এটা এই একটা স্পর্শক, আর এই যার একটা স্পর্শক, ঠিক আছে? এইভাবে কিন্তু আঁকা যাবে না, দেখেন এইভাবে আঁকলে কিন্তু এইভাবে কিন্তু স্পর্শক না, ঠিক আছে? তার কয়টা? 2টি স্পর্শক আঁকা যায়। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের একটি কোণ 75 হলে এর বিপরীত কোণ, কি বলছিলাম যে আমাদের বৃত্তে যদি অন্তর্লিখিত কোন চতুর্ভুজ, কি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কি হবে? 180। তো 180 দুইটি কোণের সমষ্টি কত? 180। তো একটা আছে কত? 75, 75 বিয়োগ করেন তাহলে কত আসে দেখেন তো? 105। উত্তর কত তাহলে এখানে? গ 105। এরপর হলো 30 নম্বর প্রশ্ন, cos 90 ডিগ্রি মাইনাস থিটা 4/5 হলে কি লেখা যায়? cos sec থিটার ভ্যালু কত? তো cos 90 মাইনাস থিটা কত হবে? দেখেন আমরা যেহেতু এটা 90 এর বিজোড় গুণিত, তাহলে কি অনুপাত চেঞ্জ হয়ে যাবে কি sin, আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগে তাহলে কত হবে? থিটা। তো sin কার বিপরীত? cosec এর। তো cosec কত হবে? cosec থিটা ইকুয়াল টু হলো 1/sin থিটা। কি লেখা যায়? sin থিটা ভ্যালু পেয়েছি কত? 4/5, উল্টে দিলে কত আসবে? 5/4, 5/4। এখানে একটু আমি এটা বুঝেছি কিভাবে আসলো, দেখেন এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। যারা আপনারা স্বাভাবিক স্টুডেন্ট
যাদের হায়ার ম্যাথ নাই তাদের জন্য একটু বুঝতে একটু কষ্ট হবে, তাও আমি একটু বুঝাই দিই। দেখেন এখান থেকে এই কোণটা হলো 90 ডিগ্রি, এরপরে এখান থেকে যদি এই কোণটা বলি 180 ডিগ্রি। তো আমাদের কি হয়, এই চতুর্ভাগে কি আমাদের ত্রিকোণমিতির সবগুলো অনুপাত সাইন কস টেন কট সেক কোসেক সবগুলো পজিটিভ। এখানে কি সাইন থিটা আর কোসেক থিটা, এখানে টেন থিটা আর কট থিটা, আর এখানে কস থিটা আর সেক থিটা। তো এখন দেখেন কি বলছে এখানে কস 90 মানে আমরা যদি দেখি যে কখনো এরকম কোণের 90 এর বিজোড় গুণিত, দেখো 90 এর বিজোড় গুণিত কথার অর্থ কি, 90 কয়টা আছে, একটা 90। যদি এরকম থাকে 90 একটা 1 গুণন 90 তাহলে কি অনুপাত চেঞ্জ হয়ে যাবে, বা 90 গুণন 3 তাহলে কি অনুপাত চেঞ্জ হয়ে যাবে, 90 গুণন 5 তাহলে কি এটা অনুপাত চেঞ্জ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন এখানে কি আসছে, এখান থেকে আসছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 4/5। এটা আপনার জন্য এক্সট্রা বুঝে দিচ্ছি আমি, যারা হায়ার ম্যাথ নাই। তো যদি 90 এখানে কি লিখতে পারি, cos 90 ইন্টু 1, দেখেন লিখতে পারি 90 ইন্টু 1 লিখা যায়, 190 আছে মাইনাস থিটা ইকুয়াল টু 4/5। তো এখন দেখেন এখান থেকে বলছিলাম কি 90 এর বিজোড় গুণিতক হলে কি অনুপাত চেঞ্জ হয়ে যায়, তাহলে যেহেতু 90 এর বিজোড় গুণিতক আসছে তাহলে কি বলা যায়, cos হয়ে যাবে কি সাইন, cos হয়ে যাবে সাইন। সাইন এরপর দেখেন কোন সূত্রটাকে, দেখেন 90 এই 90 এই পর্যন্ত 90 থেকে বিয়োগ করতে বিয়োগ করলে কি এই চতুর্ভাগে চলে আসে, এই পর্যন্ত দেখেন তো অল পজিটিভ, মানে যতগুলো অনুপাত সবগুলোই পজিটিভ থেকে আসলো সাইন থিটা ইকুয়াল টু 4/5। যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের 24 সালের সবগুলো প্রশ্নের সমাধান দিব। এছাড়াও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বিশ্ব পরিচয় এবং উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং আইসিটি, ইসলাম শিক্ষা ইত্যাদি। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যা আপনাদের পরবর্তীতে কাজে আসবে। আল্লাহ হাফেজ।